নমস্কার, দেখে নিচ্ছি এই মুহূর্তের খবর। আগরতলার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় শান্তিরবাজার সমর চৌধুরী স্মৃতি মার্কেটের গেস্ট হাউসে। মৃতের নাম অভিজিৎ চৌধুরী। তার বাড়ি আগরতলার কামারপুকুর পাড় এলাকায়। জানা গেছে তিনি এই গেস্ট হাউসে গত মঙ্গলবার থেকে ছিলেন। বৃহস্পতিবার সকালে তার গেস্ট হাউস ছেড়ে আসার কথা, কিন্তু এদিন সকালে স্থানীয় লোকজন দেখতে পায় গেস্ট হাউসের বাইরে তার মৃতদেহ ঝুলে রয়েছে। যে অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে তা দেখে অনেকেই ঘটনাটি নিয়ে সংশয় প্রকাশ করছেন। ওই ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। কালকে রাতে বছর দিন আছে, এক রাত আসছিল, কালকেও থাকবো। 100 টাকা ভাড়া দিয়ে দিছে। লোনের পরে কালকে 8টার সময় আমি কথা হয়ে গেছি, দেরি ঘরের ভিতরে আসছিল। এরপরে আমি তো জায়গায় রাতের বেলা থাকি না, আমি দরজাটা সব করে এমনি তো এটা তালা মারা হয় না। আচ্ছা, এটা কাস্টমার থাকলে কাস্টমারে করে তালা পয়সা দিলে তালা মারে না, এটা মারে না তারা। এভাবে হয়েছে। আমার সকালবেলা আমি ফোনে খবর পাইলাম, ওই মাসের একজনে করলো আমরা এখানে তো একজন থাকি। কোন জায়গা থেকে আছে জানি? আগরতলা। যত আমরা দেখলাম ইনায় দেখলাম এর অবস্থা, খবর দিলাম এতে বলে ইনা ভাড়া থাকতো। তারপরে রাত্রে ওই যে ভাড়া দেখতে তাই বলে রাত্রে দেখছে এই আর অন দেখছে দোলা হয়ে যায়। কোন জায়গাটা? হ্যাঁ, কোন জায়গাটা? গ্রস কি গ্রস হাউস, রেস্ট হাউস। চাকরিচ্যুত শিক্ষকদের এডিসি এলাকায় আন্দোলনের জের আছড়ে পড়ে আগরতলাতেও। কারণ শহর থেকে সংঘবদ্ধভাবে এডিসি এলাকায় যেতে দেওয়া হয়নি। এদিন সকাল থেকে টিজিটিএ অফিসের সামনে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়, কেউ যাতে রাস্তায় বের না হতে পারে। এদিকে এডিসির সদর দপ্তর খুমলুং শিক্ষকরা আন্দোলন সংগঠিত করতে গেলেও তাদের বাধা দেয় পুলিশ। এ নিয়ে এডিসি এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। চাকরির দাবিতে 10,323 শিক্ষকদের একটি অংশ এদিন এডিসি এলাকায় আন্দোলনের ডাক দিয়েছিল। তাকে কেন্দ্র করেই যাবতীয় ঘটনা। সেই কারণে আন্দোলনই একমাত্র পথ, যে তাদেরকে বাধ্য করতে হবে যে আমাদের চাকরি আমাদেরকে দিতে হবে। যেভাবে হোক, গ্রুপ ডি হোক, গ্রুপ সি হোক, 12,000 হোক, 13,000 হোক, সরকার কিছু একটা করতে হবে। আমাদের জন্য করুক, বেকারদের জন্য করুক। কারোর সঙ্গে কারোর লেলিয়ে দিয়ে, কন্ট্রাডিকশন করে দিয়ে রাজনীতিটা খেলবেন না। মহাশয়কে বলছি, রাজনীতি বন্ধ করুন, আপনার রাজ্যের ছেলে মেয়েদের জন্য ভাবুন। আমরাও আপনাদের রাজ্যের ছেলে মেয়ে, আমাদের মৃত্যু মিছিল বন্ধ করুন। এবং আজকে যারা আন্দোলনে আছেন, খুমলুঙে চলছে অলরেডি, আমাদের ডেমনস্ট্রেশন চলছে, মিছিল চলছে। আর যাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট, আমাদেরকে যাতে মানা হয়। এরপর আছে আমাদের যে যারা সহকর্মী মারা গেছে, তারা যাতে প্রত্যেকটি পরিবারে একটা করে চাকরি পায়, এরকম কিছু বিষয় নিয়ে আমাদের খুবই প্রবলেম হয়। কিন্তু আমরা তো যেতেই পারছি না, এখানে ব্রিজে আটকে দিচ্ছে। স্থানীয় প্রমিলা বাহিনী গিয়ে ভেঙে গুড়িয়ে দেয় মদের কাউন্টার। ঘটনা চড়িলা মধ্যপাড়ায়। বুধবার সকালে নতুন জায়গায় এই কাউন্টার খোলা হয়েছিল। এদিন রাতে চড়া হয় প্রমিলা বাহিনী। তাদের বক্তব্য, জাতীয় সড়কের কাছ থেকে তা সরিয়ে এলাকার একটি বাড়িতে খোলা হওয়ায় এলাকার পরিবেশ কলুষিত হবে। রাতের আধারে ঢিল ছোড়া হয় সেই বাড়িতেও। বাড়ির মালিক ও কাউন্টারের মালিক প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। পরে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে ঘটনা। মদের কাউন্টার খুলতেছে যে আমরা তো রাত্রে সারাটা দিন কাজ টাজ করে আই আসে শান্তি পাইতাম না, বেড়াইতে ভিক্ষা বাঁধবে। হ্যাঁ, এরপর ফুলা বানুলে আবার আসে আসি একটা ভাঙছে আছে কিতাবানি কয়েকটা রেশন চুপ, এরপরে এখানে একটা হাসপাতাল। তারা এটা চিন্তা করেন, তারা কোন সাহসে তারা এখানে এই যে কাউন্টারটা হচ্ছে। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? দক্ষিণ চৈনা মধ্যে ভাড়া। আপনারা কি চেয়েছেন? আমরা খুলতে পারতো না, খুলতে পারতো না। যাত্রা করছে মাত্র। হ্যাঁ, তারপর কি হয়েছে? যাত্রা করে মাল ঢুকাইছে, তো এবারে রাত্রিবেলা দিনে পূজা টুজা দিয়েছে, তো এবারে রাত্রিবেলা তারা আইয়া সেটা দাম যেমন 200-250 লোক আছে। এখন আমরা কি দেখছি, তার মধ্যে মহিলা আসতো? হ্যাঁ, মহিলাই বেশিরভাগ। সে বাড়ির ভিতরে করম যাইতো না, ওই উল্লাহ করছে আর কি, ওই উল্লাহ করছে আর পিছিয়ে জাল দিয়ে কোবাইছে।
শহরের বুকে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা। এবার এক দোকানে হানা দিয়ে নগদ ৭৬,০০০ টাকা, ৭টি ফ্যান, ৯টি সেলাই মেশিন এবং 2টো মিক্সার গ্রাইন্ডার নিয়ে যায় চোরেরা। বৃহস্পতিবার সকালে মালিক গৌতম সাহা দোকান খোলার পর বিষয়টি টের পান। তার মতে 2,30,০০০ টাকার ক্ষতি হয়েছে। ব্যবসায়ী জানান, এই প্রথম তার দোকানে চুরি হয়। শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে চোরেরা হাত সাফ করে যাচ্ছে, এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। আমি সকালে 10টার সময় দোকান খুলি। দোকান খোলার পরে দেখি যে নিচে আমাদের একটা বেস ফিরে রয়েছে, আর আমার পিছনে 2টা মেশিন ছিল, মেশিন নেই। তো আমি ঢুকি যখন আই দেখি ক্যাশ ব্যাংক ভাঙ্গা। তো এখন কোন দিক দিয়ে ঢুকছে আমি খুঁজে পাইতেছি না। তো ভালো করে দেখতে পরে আমার উপরে আরো মাল দিয়ে মেশিন ছিল, মেশিনগুলি নাই, ফ্যান ছিল, ফ্যান নাই। তো হঠাৎ করে দেখতে পাই যে ওখান দিয়ে ভাঙ্গা, তো ওদিক দিয়ে ঢুকছে পুলিশ আর এই চোর, চোর ঢুকছে। তো ক্যাশের টাকা ছিল ৭৬,০০০ টাকা, টোটাল মেশিন ছিল ২৭। তখন আমি দেখলাম যে বুঝনা যে কি কালকে রাতে আমি দোকান লাগিয়ে গেছি, মোটামুটি আমার নজরে থাকে যে কি কি মাল থাকে। ৯টা মেশিন নাই, ফ্যান নাই 7টা, 2টা মিক্সার গ্রাইন্ডার নেই। এই সবগুলি মাল নাই আর কি, চুরি করে নিয়ে গেছে। মোট কত টাকা মাল হবে সবগুলি মাল? 2,30,০০০ টাকা। বাড়ির সীমানা নিয়ে বিবাদের জেরে দুই প্রতিবেশের মধ্যে হাতাহাতি। এই ঘটনায় জখম হয় একজন। বুধবার রাতে সিধাই থানাধীন মোহনপুর পৌর পরিষদের ৯ নম্বর ওয়ার্ডে জীবন দেব এবং নিরঞ্জন দেবের বাড়িতে সীমানা নিয়ে অনেকদিন ধরেই ঝামেলা চলছে। জানা গেছে, বাড়ির একটি কলা গাছ নিয়ে বুধবারের ঝামেলার সূচনা হয়। জীবন দাসের স্ত্রী তার স্বামী ও সন্তানকে রক্ষা করতে গিয়ে আক্রান্ত হন বলে অভিযোগ। এই মহিলাকে স্থানীয় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। আমি আমার স্বামীর মারতে গেছি, আমি দৌড়তাম গেছি, আমারও কইছে তার বউরাও আমার শুরু করে টানছে, মানে জায়গা নেওয়া বিবাদ, জায়গার মধ্যে একটা অনেকটি কলা গাছ উঠছে। খয়েরপুর বিধানসভা কেন্দ্রে আবারও বিজেপি নেতার বাড়িতে প্রতিহিংসার আগুন। বুধবার গভীর রাতে দোলুড়া পঞ্চায়েতের সদস্য লক্ষণ দেবের বাড়িতে ঘরের কুঞ্জে আগুন লাগিয়ে দেওয়া হয়। সঠিক সময়ে বাড়ির লোকজন টের পেয়ে যান, তাই তার আগুন নিভিয়ে ফেলেন তারাই। যদি দেরিতে টের পেতেন তাহলে ভয়াবহতা আরো বেশি হতো। বিজেপির অভিযোগ, এই ঘটনার পেছনে সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। মণ্ডল সভাপতি বলেন, গত 25 বছরে খয়েরপুর জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। সেই ঘটনাগুলো আবারও তারা শুরু করেছে। আনুমানিক 1-1.5টার সময় আমাদের দলুরা পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের মেম্বার শ্রী লক্ষণ দেবের বাড়িতে সিপিআইএম দুষ্কৃতীরা বনের কুঞ্জি এবং পার্শ্ববর্তী ঘরের সামনে যেই বন রাখা ছিল সেই কুঞ্জিতে আগুন ধরিয়ে দেয় রাত্রিবেলা। যদি সময় মতো ওরা না টের পেত কালকে, তাহলে আজকে ওদের ঘর বাড়ি এবং গরু ঘর সহ অনেকগুলো গরুও মারা যেত এবং ওরা ওদের জীবন নিয়েও টান পড়ত। আমি সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব যে সিপিএম দুষ্কৃতীরা যারা এই কাজগুলি করছে এগুলি নজর দিবেন, নজর রাখবেন এবং সবাই সিপিআইএম দুষ্কৃতীদের বিরুদ্ধে একত্রিত হয়ে যুদ্ধ করবেন, লড়াই করবেন। নাবালিকার উপর পাশবিক অত্যাচার চালানোর ঘটনায় এখনো অভিযুক্ত গ্রেফতার হয়নি। কমলপুর সালেমা থানার পুলিশ মামলা নিলেও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় এলাকায় সমালোচনা চলছে। এদিকে বৃহস্পতিবার এবিভিপির তরফ থেকে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। ওই সময় যে সময় ঘটনাটা হয়েছে তাই কইতেছে, ওই সময় দাদু স্নান করতেছে কলের মধ্যে, আর আমরা তো আমরা রুমে একা একা শুছিল বিছনার মধ্যে। হ্যাঁ, কোন ফাঁকে ঘরে ঢুকে সে তার উপরে চাপাইয়া ফিরা তার গলায় নাকে মুখে চাপটা ধরছে। তাই মাইরে লইল না, যদি তার চিৎকার করতে দিলে তাহলে মাইরে লইলে। অল্পেতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী যান। বৃহস্পতিবার সকালে শান্তিরবাজার স্টেট ব্যাংক সংলগ্ন এলাকায় 3টি গাড়ির সংঘর্ষ ঘটে। সাবরুমগামী টিআরটিসির বাসের সাথে 2টো মারুতির সংঘর্ষ ঘটে। গাড়ির অল্প বিস্তর ক্ষতি হলেও
যাত্রীদের আঘাত লাগেনি। ঘটনায় আটকে উঠেছিলেন যাত্রীরা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এবং উপস্থিত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিজেপির উদ্যোগে 12 সেপ্টেম্বর চিন্তন বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে দলের সদর জেলা কমিটির ব্যবস্থাপনায়। জেলা সভাপতি অলোক ভট্টাচার্য বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বলেন, এই বৈঠকে জাতীয় শিক্ষানীতি থেকে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ এবং দলের আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। তার জন্য পৃথক পৃথক ব্যক্তি এবং নেতা নেত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আরও জানান, এই চিন্তন বৈঠক রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ সামনেই পুর নিগমের নির্বাচন। যে আগামী 12 সেপ্টেম্বর 2020 রোজ শনিবার ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজনৈতিকভাবে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। আমাদের এই বৈঠকে ত্রিপুরা রাজ্যের মুক্তির দিশারি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি আসবেন আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। তিনি 1 ঘন্টার বৌদ্ধিক দেবেন, আমাদের আগামী দিনের পথ নির্দেশ করবেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে তার বাড়ি থেকে সরকারি বিধি মেনে বাইক র্যালির মাধ্যমে আমরা আমাদের রাজ্য কার্যালয়ে আনব। তিনি এসে আমাদের বৈঠকের শুভ উদ্বোধন করবেন মঙ্গল প্রদীপ জ্বালিয়ে। আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই। কোভিড করে আর বসে থাকা যায় না, তাই আন্দোলন করতে হবে, বক্তা নারী সমিতির সাধারণ সম্পাদিকা তথা সাংসদ ঝর্ণা দাস বৈদ্য। এদিন সিপিএম পশ্চিম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রয়াত নেত্রী প্রতিমা রায়ের স্মরণ সভা। সেখানে দাঁড়িয়ে ঝর্ণা দাস বৈদ্য বলেন, বর্তমান অব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন ছাড়া বিকল্প নেই, কারণ আন্দোলন করেই মানুষকে বাঁচতে হবে। আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই। আমরা কতদিন কোভিড করে আর বসে থাকবো? তাই প্রতিমা রায়ের স্মরণ সভায় দাঁড়িয়ে এটাই বলবো, প্রতিমা রায় আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এই অব্যবস্থার বিরুদ্ধে আমরা আন্দোলনে যাওয়া ছাড়া, কথা বলা ছাড়া আর কোনো রাস্তা নেই। কাজেই আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই স্মরণ সভায় শপথ নিয়েই বলবো, আমরা আগামী দিনে আন্দোলনে নামবো। এ রাজ্যের মানুষকে বাঁচাতে হবে। এ রাজ্যের মানুষকে আমরা এভাবে কষ্টের মধ্যে ফেলে আমরা ঘরে বসে থাকতে পারি না। কাজেই রোগীদের জন্য স্বল্প পরিসরে আজকে আমরা এই স্মরণ সভা আমরা মিলিত হয়েছি। আবারও আমি প্রয়াত কমরেড প্রতিমা রায়ের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তরমুজ চাষ করে তাক লাগালেন উদয়পুরের দক্ষিণ মাতাবাড়ি পঞ্চায়েতের 3 জন কৃষক শিবশঙ্কর দাস, বিপ্লব দাস এবং কার্তিক মজুমদাররা 10 শতক করে মোট 30 শতক জমিতে তরমুজ চাষ করেন। কৃষকরা জানান 60 থেকে 65 দিনের মধ্যেই ফসল ঘরে তুলতে পেরেছেন। এই অসময়ে তরমুজ চাষ করে কৃষকরা যে লাভের মুখ দেখেছেন তাতে অন্যরা উৎসাহিত হয়। বিধায়ক বিপ্লব কুমার ঘোষ ওই কৃষকদের সাথে দেখা করে তাদের উৎসাহিত করেন। দক্ষিণ মাতাবাড়ির গাঁও পঞ্চায়েতের উদ্যোগে আমাদের প্রধান মন্ত্রী আছে, আমাদের এই অমিতাভ আছে, ওনার এই উদ্যোগে আগরতলা ওনার স্কলারশিপ, এটা একটা টিলা ভূমি আছিল, এটাকে ওরা ওই রেলের মাটি নিয়ে লেভেল করেছে। এরপরে আমাদের এই কৃষকরা, এরা খুব এক্সপার্ট কৃষক, ওনারা আবার বিগত এক্সিবিশনে এগ্রিকালচারের ভালো ভালো প্রাইজও আনছে। তো এগ্রিকালচার ডিপার্টমেন্টের এবং আমাদের এই যে সুপারিনটেন্ডেন্ট দেবাশিস আরও আছে, ওনাদের উদ্যোগে ইন্সপিরেশনে এখানে এই এরিয়াটার মধ্যে স্বল্প পরিসরে চাষ হয়েছে। তা আমরা এটা একটা জাস্ট একটা স্যাম্পল, এবার আগামী বছর খুব বিশাল আকারে এই এলাকাতে আমরা এটা নেব এই চাষটা। এখন এটার পরে আমাদের আবার আরেকটা ক্রপের টমেটো আইটেম নেওয়া হবে। তো কৃষিটাকে আমরা খুব এই এলাকার মানুষের জীবিকার জন্য একটা বিশাল হাতিয়ার হিসাবে নিয়েছে এবং আমরাও সরকার থেকে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে
ওদের পাশে আছি সাহায্য করার জন্য যা যা লাগে সবসময়। এক সপ্তাহের ব্যবধানে মধুপুর থানাধীন মধুপুর বাজারে দুটো দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ীদের মধ্যে। জানা গেছে অন্যান্য দিনের মতোই সকালে এসে দোকান খুলতে গিয়ে দোকান মালিক রতন দেবনাথ দেখতে পান দোকানের পেছনে দরজা ভাঙা। ভেতরে যেতেই নজরে পড়ে বিভিন্ন সামগ্রী এবং নগদ টাকা হাতিয়ে নেয় চোরের দল। এর আগেও একটি মোবাইল দোকানে চুরি হয়েছিল এই বাজারেই। পুলিশের কোনো হেলদোল নেই বলে অভিযোগ করেন বাজারের ব্যবসায়ীরা। সকালে দোকানে খুললা দিই আমার ঘরের পিছের দরজা কাটা। কি নিচে দোকান থেকে? দোকান থেকে আপনি নিচে বাংটি বেশি আসলো 1,500-2,000 টাকা অনুমানিক আর কি, 1 থেকে 2 টাকা। এর যে দুধ নিচে 24 টাকা হালকা দিয়ে গেছে। আর কিছু জিনিস নিচে যেতে বাজানাল দোকান নিজে বুঝেন কোথায় না কিটা নিচে। আর সিগারেট আসলো 4 মিনিট আসলো আধা বান্ডেল, এই 4 মিনিট এটা নিচে। আপনার কি মনে হয় ঘটনাটা? ঘটনাটা এটা সুর বেশি দূরে হইতো না, কাছের ভিতরে শুরু হয়েছে। কোন জায়গায় এটা ঘটনা হয়েছে? মধুপুর। টুটন দাস নামে এক যুবককে তেলিয়ামুড়া থানায় আটক করে নিয়ে আসার ঘটনা নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। কারণ টুটন দাসের সাথে অপর এক ব্যক্তির মাছ চুরি নিয়ে ঝগড়া হয়েছিল। সেই ব্যক্তিকে আটক না করে পুলিশ জনৈক বুথ সভাপতির অভিযোগ মূলে টুটন দাসকে থানায় আটক করে নিয়ে আসে। এলাকাবাসী বুধবার গভীর রাতে তেলিয়ামুড়া থানায় এসে এই সম্পর্কে জানতে পারে। তারা পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন। তারা জানান টুটন নেহাত ভদ্র ছেলে, এলাকায় প্রাইভেট টিউশনি করে সংসার চালায়। তার বিরুদ্ধে বুথ সভাপতি শ্লীলতাহানির অভিযোগ করেন। অথচ এই ধরনের কোনো ঘটনা কারোর জানা নেই। এলাকাবাসীর প্রশ্ন, কে টুটন দাসকে হয়রানি করা হলো? আর যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ সব ঘটনার ক্ষেত্রে এতটা সক্রিয় হয় না কেন? তো সেখানে দেখলাম কি আজকে যখন থানাতে এলাম আমরা ঘটনা বলতে, কারণ পুলিশের প্রশাসন স্টেপ লইব আমরা এর বাধা দিতাম না। আয়া দেখি আপনার ধর্মনগর এলাকার বুথ প্রেসিডেন্ট নিজে এফআইআর লিখা দিছে যে হে মেয়ে লোকের সাথে শ্লীলতাহানি করছে। এই ছেলেটা বিএস পাস ছেলে প্লাস টুটন দাসের নামে যদি আপনারা জানতে চান সমস্ত জায়গার মধ্যে ফিডব্যাক পাইতে পারেন যে হে এইসব ছেলে না। কিন্তু আজকে আমরা থানা প্রশাসনকে এটা জিজ্ঞেস করলাম যে হে কি এই দোষে আসামি নি? তো কইছে না, হে এই দোষে তো আসামি নাই, হের কোনো ইয়ে হইতো না। তাহলে আপনি যে এলাকার থেকে বাইর করে আনলাম, ছেলেটা টিউশনি করে, আজকে কিন্তু সেই এলাকার মধ্যে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে যে ছেলেটাকে কিলিকে রাতে বেলা অ্যারেস্ট করছে। তখন আমরা থানার প্রশাসনকে জিজ্ঞেস করলাম আপনারা যদি এত অ্যাক্টিভ হন, আপনার থানার বিপরীত পাশে আপনার একটা বাড়ির মধ্যে ভাঙচুর করা হয়েছিল, আপনার বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন মারপিট করা হয়েছে, তখন তো কোনো অ্যাক্টিভনেস দেখছি না। থানা প্রশাসন বা প্রশাসনরা আমরা কিভাবে জানি যে এরা সবার কাছে সমানভাবে মানে পরিষেবা দিব? কিন্তু এই জিনিসটা আমরা জানতে চাইছি হেরার কাছে যে কি লিগা বিনা দোষে একটা ছেলেরে একটা বিজেপির বুথ প্রেসিডেন্টের লিখিত অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করা হইতেছে। আগরতলা স্মার্ট সিটির কাজ নিয়ে বড়সড় প্রশ্ন তুলেন প্রাক্তন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে। তিনি বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বলেন, স্মার্ট সিটি প্রকল্পে নতুন করে কোনো কাজ হাতে নেওয়া হয়েছে বলে তিনি দেখছেন না। শহরের জলাশয়গুলোর সৌন্দর্যায়নের কাজ বামফ্রন্ট সরকারের আমলেই শুরু হয়েছিল। তার জন্য রাজ্য সরকারই সেই সময় অর্থ জোগাড় করেছিল। আর স্মার্ট সিটি প্রকল্পের নিয়ম অনুযায়ী পুরো কাজের বরাদ্দকৃত অর্থ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার অর্ধেক দেবে। বামফ্রন্ট সরকার তার বিরোধিতা করলেও কাজ হয়নি। কেন্দ্রীয় সরকার আগে 192 কোটি টাকা দিয়েছে। নিয়ম বলছে রাজ্যকেও সমপরিমাণ টাকা দেওয়ার কথা। কিন্তু তিনি বলেন কেন্দ্রীয় সরকারের দেওয়া 192 কোটি টাকা খরচ হয়েছে কিনা তা তিনি জানেন না। যে 90-10টাকে তারা করে দিলেন 50-50। আমরা প্রতিবাদ করলে অবজেকশন দিয়ে টাকা নিলাম না, পরে নর্থ ইস্টের আদার স্টেটগুলো নিয়ে দিলেন, বাধ্য শেষ পর্যন্ত আমরা 50-50 মাইনে দিলাম। তখন আমরা 500 কোটি টাকার মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 192 কোটি টাকা পেয়েছি বামফ্রন্ট সরকারের সঙ্গে। সেই অনুযায়ী টেন্ডার প্রসেস ইত্যাদি শুরু হয়ে গিয়েছিল কাজটা শুরু করার জন্য। এই কাজ এখনো এই 192 কোটি টাকা খরচ হয়ে গেলে আমি জানি না, নতুন টাকা আসছে কিনা সেটাও জানি না। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ডিশন ছিল 192 কোটি টাকা যেহেতু তারা দিয়েছে, স্টেট গভর্নমেন্ট তার সমপরিমাণ টাকাটা দিতে হবে, তারপর বাকি টাকাটা দিয়ে দিতে হবে সমপরিমাণ টাকা। আমরা তখন ব্যাংকের সঙ্গে কথাবার্তা বলেছিলাম এবং আরো 2-1টা সংস্থার সঙ্গে কথা বলেছিলাম 500 কোটি টাকা ঋণ নিয়ে আমাদের স্টেটের যে শেয়ারটা সেটা আমরা দেবো। এই ছিল গিয়ে অবস্থা। কিন্তু স্মার্ট সিটির নামে এখন যেটা হচ্ছে, ড্রেন টেনের কাজগুলো তো আগে শুরু করেছে, আগে এগুলো শুরু হয়েছে প্রসেস করে, এবং এখন যেটা হচ্ছে নতুন কিছু কিন্তু আমার নজরে পড়ছে।